আজকে আমরা শুরু করছি সেটা হলো পিএন জাংশন। অর্থাৎ আমরা জানি ডায়োডের একদম বেসিক যে স্ট্রাকচার সেখানে আছে কি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, দুটো পাশাপাশি আছে। এটাকে আমরা একসাথে বলি পিএন জাংশন। এটা দিয়ে ডায়োড তৈরি হয়, যেটা গত ক্লাসে আমরা শুরু করেছিলাম। তাহলে পিএন জাংশনের ভিতর আমরা তিনটা টপিক বেসিক্যালি দেখব। এক হলো পিএন জাংশন ইন ইকুইলিব্রিয়াম, 2 নাম্বার পিএন জাংশন আন্ডার রিভার্স বায়াস, এবং পিএন জাংশন আন্ডার ফরওয়ার্ড বায়াস। তিনটা টপিক এখানে আমাদের আসবে। তো টপিকে যাওয়ার আগে আমরা মেইন ডায়োডের স্ট্রাকচারটা একটু দেখে নিচ্ছি। এটা হলো একটা পিএন জাংশন, দেখাই যাচ্ছে এই পাশে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে আর এই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখানে যেই দিকটাতে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে সেটাকে আমরা বলি কি ডায়োডের অ্যানোড। আমরা যদি সরাসরি যে এইটার মতনই সিম্বলটা চিন্তা করি, যে পাশে পি থাকবে এটা এই পাশটা হলো যে এরকম, এই পাশে হলো পি আছে আর এই পাশে আছে এন। আর যেদিকে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে সেটাকে আমরা বলছি অ্যানোড, যে পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর আছে সেটাকে বলছি ক্যাথোড। একদম বেসিক স্ট্রাকচারটা হলো এটাই এবং সিম্বলটা এখানে দেওয়া আছে। এবার আমরা যদি চিন্তা করি, এটা হলো পিএন জাংশন ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বলতে বোঝানো হয় কি, যখন পিএন জাংশনটার দুই প্রান্তে কোথাও কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা না হচ্ছে, সেটাই হলো ইকুইলিব্রিয়াম। ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেটা ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস কিছু একটা হবে, বাট ভোল্টেজ অ্যাপ্লাই না করলে সেটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম। এখানে কয়েকটা টার্ম পাশে লেখা আছে, একটু খেয়াল করে দেখো। এই যে এই চারটা টার্ম এখানে এন এন পিএন পিপি এনপি চারটা আছে। সবসময় খেয়াল রাখবা এই টার্মগুলো দিয়ে যেটা বোঝানো হচ্ছে পিপি, এই ছোট করে সাবস্ক্রিপ্ট যে পিটা লেখা আছে, এই সাবস্ক্রিপ্ট পি হলো কোন জায়গায় আছে, মানে এই পি দিয়ে বোঝানো হচ্ছে এটা হলো পি এর সাইডে আছে, এই যে পি যে দিকে সেই দিকে আছে। এবং এটা কিসের কনসেন্ট্রেশন বা কিসের ডেন্সিটি, এন এর, এন মানে ইলেকট্রন। তার মানে বেসিক্যালি এই যে এনপি দিয়ে বোঝানো হচ্ছে পি সাইডে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কত। দেখো পাশে লেখেও দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস অন পি সাইড। তাহলে সবগুলাই এরকম। দেখো এন এন মানে কি, এই ছোট এন দিয়ে বোঝানো হচ্ছে এটা কোন সাইডে, তার মানে এটা হলো এন সাইডে। আর বড় এন দিয়ে বোঝানো হচ্ছে এটা হলো ইলেকট্রনের কনসেন্ট্রেশন। ঠিক একইভাবে পিএন মানে হলো এন সাইডে হোলের কনসেন্ট্রেশন, এই যে এন সাইডে হোলের কনসেন্ট্রেশন। আর পিপি দিয়ে বোঝানো হচ্ছে পি সাইডে হোলের কনসেন্ট্রেশন, এটা হলো পি সাইডে হোলের কনসেন্ট্রেশন। তো আমরা আগে চ্যাপ্টারে দেখেছিলাম যে এন সাইডে, এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন আর মাইনরিটি ক্যারিয়ার হলো হোল। তার মানে এখানে গ্রাফে দেখাচ্ছে এই যে এন সাইডে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এটার ভ্যালু বেশি, ইলেকট্রনের ভ্যালুটা বেশি আর হোলের ভ্যালুটা কম। ঠিক একইভাবে পি সাইডের মেজরিটি ক্যারিয়ার হলো হোল আর মাইনরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন, এই কারণে এখানে হোলের কনসেন্ট্রেশন বেশি আর ইলেকট্রনের কনসেন্ট্রেশন কম। এটা যদি একটা গ্রাফ দিয়ে আমরা চিন্তা করি তাহলে দেখা যায় একদম জাংশনটা যে জায়গায়, জাংশনে ঠিক এই পয়েন্টটাতে ইলেকট্রন আর হোলের কনসেন্ট্রেশন দুই দিকেই সমান থাকে। এইদিকে যত জাংশনের দিকে বাড়ে আসতে থাকে তত হোলের কনসেন্ট্রেশন বাড়ে, ইলেকট্রনের কনসেন্ট্রেশন কমে। আবার এই পাশে যত জাংশনের দিকে আসে তত হলো ইলেকট্রনের কনসেন্ট্রেশন বাড়ে, হোলের কনসেন্ট্রেশন কমে। তার মানে পার্টিকুলারলি আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এখানে ইলেকট্রন আর হোলের কনসেন্ট্রেশন সমান সমান হবে। এটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এখানে একদম ইকুইলিব্রিয়ামে আছে। এই পয়েন্টটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই কয়েকটা বেসিক জিনিস একটু মাথায় রাখতে হবে পরবর্তী টপিক গুলোর জন্য। এখন আমরা দেখি ইকুইলিব্রিয়ামে যখন থাকবে ডিপ্লেশন রিজিয়নটা কিভাবে তৈরি হয়। ডিপ্লেশন রিজন কাকে বলা হয়? ডিপ্লেশন রিজন হলো ফর এভরি ইলেকট্রন দ্যাট ডিপার্টস ফ্রম দ্য এন সাইড এ পজিটিভ আয়ন ইজ লেফট বিহাইন্ড। The junction is suddenly formed at t equal to 0 times 0, and the diffusion currents continue to expose more ions as time progresses.
Consequently, the immediate vicinity of the junction is depleted of free carriers and hence called the depletion region. এই কথাটার মানে কি? এটা হলো যখন ইলেকট্রন that departs the n side, ধরলাম এই যে এখানে আমাদের একটা পিএন জাংশন আছে, আর একটু জুম করে দিচ্ছি। দেখো এইখানে হলো একটা পিএন জাংশন আছে, এটা হলো এন সাইড। এন সাইড থেকে একটা ইলেকট্রন যখন পি সাইডে আসবে, ধরলাম এই ইলেকট্রনটা, এই যে পার্টিকুলারলি ধরে রাখলাম যে কোনো একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা পি সাইডের দিকে চলে আসলো, ঠিক আছে? তাহলে এই ইলেকট্রনটার তো একটা পুরানো মাদার অ্যাটম ছিল। মাদার অ্যাটম বলতে যেটা বোঝাচ্ছি, এই এন টাইপটার করেসপন্ডিং কি একটা ফসফরাস বা একটা আর্সেনিক, এরকম একটা পঞ্চযোজী মৌলত আছে যেখান থেকে এই এন টাইপের এই ইলেকট্রনটা আসে। তাহলে ওই যে অ্যাটমটা আছে, ওই অ্যাটমটাকে বলা হয় এই ইলেকট্রনের মাদার অ্যাটম, মানে ওইখান থেকে এটা জেনারেট হচ্ছে বা ফ্রি হচ্ছে। ওইখানে ধরলাম এটা যদি ফসফরাস হয়, ফসফরাসের অ্যাটমিক নাম্বার হলো 15। 15 যদি হয়, এটার মধ্যে কি 15টা প্রোটন আছে, 15টা ইলেকট্রন আছে। এই 15টা ইলেকট্রনের একটা কি চলে আসলো পি সাইডে, তাহলে ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল 14, আর প্রোটনের সংখ্যা কিন্তু আগের মতো 15টা আছে। তাহলে কি এই জায়গায় ফসফরাসটার একটা পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ এখানে একটা পজিটিভ আয়ন তৈরি হলো। এই আয়নটা যেটা হয় এই জাংশনের এই বরাবর এসে এই একটা লেয়ার তৈরি করে। এই যে সেকেন্ড ফিগারে দেখা যাচ্ছে, দেখো এই যে পজিটিভ আয়ন গুলো একটা লেয়ার তৈরি করছে। এরকম প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটা করে পজিটিভ আয়ন আছে, প্রত্যেকটা আয়ন এই জাংশনে এখানে এসে একটা করে লেয়ার তৈরি করবে, মানে একটা লম্বা লেয়ার এখানে চলে আসছে। ঠিক একইভাবে এই পাশ থেকে যখন হোল এইদিকে আসবে, এরও যে মাদার অ্যাটম আছে, সেই মাদার অ্যাটমের নেগেটিভ চার্জ একটা করে আয়ন তৈরি করে এইখানে একটা লেয়ার তৈরি করবে। তাহলে পার্টিকুলারলি এইটুকু জায়গার মধ্যে যদি আমরা চিন্তা করি, এই জায়গার মধ্যে কি পজিটিভ আর নেগেটিভ চার্জের একটা পাশাপাশি লেয়ার তৈরি হচ্ছে। এখন এইখানে দুই ভাবে চিন্তা করা যায়, একটু খেয়াল করে দেখো। দুই ভাবে চিন্তাটা কিভাবে? এক নাম্বার হলো, যেহেতু এই জায়গাগুলো মাদার অ্যাটম আছে, এই অ্যাটম গুলার আরেকটা নাম হলো বাউন্ড চার্জ। বাউন্ড চার্জ বলা হয় কারণ কি এই চার্জ গুলো এখানে আটকা পড়ে আছে, এগুলো মুভ করতে পারে না, ফ্রি চার্জ না, এগুলো সব বাউন্ড অবস্থায় আছে। তাহলে এই বাউন্ড চার্জ গুলো যখন মাঝখানে একটা লেয়ার তৈরি করে, এই লেয়ারের ফলে কি এই ইলেকট্রন গুলো আর এই দিকে আসতে পারছে না, এই হোল গুলো আর এই দিকে আসতে পারছে না। আলটিমেটলি কি এই জায়গাটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। এই কারণে এক নাম্বার কথা হলো যে কোনো ইলেকট্রন বা হোল এই অবস্থাতে মুভ করবে না। সেকেন্ড জিনিস যেটা আরেকভাবে এটাকে ম্যাথমেটিক্যালি বলা যায়, সেটা হলো আমরা একটু চিন্তা করে দেখি। একটু চিন্তা করে দেখো, আমরা এর আগের চ্যাপ্টারে ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট দুইটা জিনিস বলেছিলাম। ডিফিউশন কারেন্ট জিনিসটা কি ছিল? যখন একদিকে ইলেকট্রন বা হোল যে কোনো এক টাইপের চার্জের পরিমাণ অনেক বেড়ে যায়, সেটা কি সব জায়গায় সমানভাবে ছড়ানোর চেষ্টা করে, এই কারণে একটা কারেন্ট তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় ডিফিউশন কারেন্ট। তাহলে এই জায়গা থেকে বলা যায় না যে এই ইলেকট্রন গুলা এইদিকে আসার চেষ্টা করবে আর এই হোল গুলা এইদিকে আসার চেষ্টা করবে। তাহলে এখানে একটা ডিফিউশন কারেন্ট জেনারেট করবে। এই ডিফিউশন কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? এই ডিরেকশনে। দেখো খেয়াল করে, এখানে একটা ডিফিউশন কারেন্ট তৈরি হচ্ছে, সেই ডিফিউশন কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, কারণ পজিটিভ চার্জ এই দিকে, পজিটিভ চার্জ এই পাশ থেকে এইদিকে আসবে, নেগেটিভ চার্জ এখান থেকে এখানে আসবে। তাহলে দুই দিক থেকে যেহেতু চার্জ মুভ করবে, এখানে একটা ডিফিউশন কারেন্ট জেনারেট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই পজিটিভ থেকে এই নেগেটিভের দিকে।
এবার মাঝখানের এই জায়গাটা খেয়াল করো, এইখানে কি পাশাপাশি দুইটা চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে পাশাপাশি দুইটা চার্জ যদি থাকে, এদের মধ্যে আবার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই ইলেকট্রিক ফিল্ডের কারণে কি হবে, আরেকটা কারেন্ট তৈরি হবে, যে কারেন্টটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট। প্রথমে যেটা ছিল উপরে এটা ছিল ডিফিউশন কারেন্ট, আই ডিফিউশন, ঠিক আছে, এটা হলো ডিফিউশন কারেন্ট। আর এখন যেটা হচ্ছে মাঝখানে যেহেতু এই চার্জগুলো আছে, এই চার্জের পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা কারেন্ট তৈরি হবে। এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এদিকে একটা কারেন্ট তৈরি হচ্ছে, এই কারেন্টটা হবে ড্রিফট কারেন্ট, আই ডি আর লিখে রাখলাম শুধু এখানে, ড্রিফট কারেন্ট। তাহলে কি এই পাশে হচ্ছে ডিফিউশন কারেন্ট আর এই পাশে হচ্ছে ড্রিফট কারেন্ট, দুইটা কারেন্ট একটা আরেকটার অপোজিট ডিরেকশনে। এখন বোঝাই যাচ্ছে যে শুরুতে যেহেতু এই লেয়ারটা খুবই ন্যারো, তার মানে কি ইলেকট্রিক ফিল্ডটাও খুব দুর্বল থাকবে। এই কারণে কি ড্রিফট কারেন্টের ভ্যালুটা খুব ছোট থাকে। যত টাইম বাড়তে থাকে দেখা যাবে এই ড্রিফট কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে যখন এই যে এই রিজিয়নটা, এই ডিপ্লিশন রিজিয়নটা যখন অনেক চওড়া হয়ে যাবে, এখানে ড্রিফট কারেন্টের ভ্যালুটা অনেক হাই হবে এবং এটা ডিফিউশন কারেন্টের সমান হয়ে যাবে। ডিফিউশন কারেন্টের যে ভ্যালু, ড্রিফট কারেন্টের একই ভ্যালু হবে। তো আলটিমেটলি কি দুইটা সেম ভ্যালুর কারেন্ট একটা আরেকটার বিপরীতমুখী, তার মানে আলটিমেটলি দুইটা কারেন্টের কোনোটাই আর কাজ করবে না, দুইটা কারেন্ট একটা আরেকটাকে নিউট্রাল করে দিবে। এই কারণেও বলা যায় যে এখানে কোনো ইলেকট্রিসিটি বা কারেন্ট ফ্লো করে না। আমরা যে বলি যে ডিপ্লিশন রিজিয়ন বা কি বলবো ইকুইলিব্রিয়াম অবস্থায় কোনো পিএন জাংশনে কেন কারেন্ট ফ্লো করে না, তার মেইন কারণ হলো এটা, যে দুই ভাবে এটাকে বর্ণনা করা যায়। ম্যাথমেটিক্যালি বললে যে এখানে ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট দুইটার ভ্যালু বিপরীতমুখী কিন্তু সমান, যেটার কারণে একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তো বোঝা গেছে এই সরি ডিপ্লেশন রিজিয়নটা কি জিনিস আর এটা কেন কারেন্ট প্রবাহকে বাধা দেয়। এখানে কোনো কনফিউশন আছে কারো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসি। এটা হলো ডিপ্লেশন রিজিয়নের সংজ্ঞাটা এখানে বলা আছে, দ্য জাংশন রিচেস ইকুইলিব্রিয়াম। আমি যে কথাটা বললাম ওইটাই এখানে দেখো লেখা আছে, দ্য জাংশন রিচেস ইকুইলিব্রিয়াম once the electric field is strong enough to completely stop the diffusion currents. Alternatively, in equilibrium, the drift currents resulting from the electric field exactly cancel the diffusion currents due to the gradient. ঠিক আছে, আমি যেটা বললাম ওই জিনিসটাই এখানে বলে দেওয়া আছে যে একটা এক্স্যাক্টলি ক্যান্সেল দা ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট ডিফিউশন কারেন্টকে একদম ক্যান্সেল করে দেয় যখন সমান হয়ে যায় ভ্যালুটা। তো তখনই এটাকে আমরা বলবো ডিপ্লিশন রিজিয়ন, যে কারণে কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না। আর এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা যে এখানে দেখানো আছে, পজিটিভ থেকে নেগেটিভ এই ডিরেকশনে যাচ্ছে। এখন দেখো পিএন জাংশনের ক্ষেত্রে কি হচ্ছে, পিএন জাংশন যখন ইকুইলিব্রিয়ামে আছে, এই যে একটু আগে আমি যে কথাটা বললাম ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট দুইটার ভ্যালু সমান, সমান কিন্তু বিপরীতমুখী। এই কারণে এখানে ওই ডিরেকশনটা দেখায় নাই, মডুলাস দিয়ে দেখাচ্ছে। বিপরীতমুখী হলে কি একটা মাইনাস সাইন বসবে, মাইনাস থেকে তুলে দিয়ে জাস্ট মডুলাস দিয়ে দেখানো হচ্ছে এখানে যে আই ড্রিফট, হ্যাঁ আই ড্রিফট পি প্লাস আই ড্রিফট এন, এটাই মানেই তো আই ড্রিফট। আর এখানে হলো আই ডিফিউশন পি প্লাস আই ডিফিউশন এন, তার মানে এটা হলো আই ডিফিউশন, দুইটা আরেকটা সমান কিন্তু বিপরীতমুখী। তো এটা আমাদের মেইন জিনিস না, এরপরে একটা ইকুয়েশন দিয়ে এখানে দেখানো আছে। এই ইকুয়েশনের ডিরাইভেশনটা এটা তোমরা একটু দেখে স্যার নিচ্ছ। বৃষ্টির জন্য স্যার সাউন্ড কম শোনা যাচ্ছে স্যার, একটু জোরে বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বা তোমাদেরও যদি ভলিউম বাড়ানোর অপশন থাকে বাড়াও। আমার এখানে অবশ্য বৃষ্টি নাই, এখানে কড়া রোদ। আচ্ছা তোমাদের ভলিউমটা একটু বাড়াও, তাহলে সমস্যা হবে না। আমিও চেষ্টা করছি জোরে বলার। আচ্ছা যেটা বলছিলাম দেখো,
এর আগের জায়গায় কি দেখলাম যে ডিফিউশন কারেন্ট আর ড্রিফট কারেন্ট দুইটার ভ্যালু একটা আরেকটা সমান। এখানে আমি টোটাল ডিরাইভেশনে আর যাচ্ছি না, এই ডিরাইভেশনটা তোমাদের আপাতত দরকার নাই, এটা নিতে ক্লাস হলে আমি ডিরাইভটা করে দেখাতাম যে কিভাবে এই ভ্যালুটা আসে। শুধুমাত্র একটা জিনিস দেখে রাখো, এই যে ভি নট, এই ভি নটের ফাইনাল ভ্যালু যেটা আসে সেটা হলো এইটাও না, পরের স্লাইডে গেলে ফাইনাল ভ্যালুটা দেখাবে। সেটা হলো ভি নট জিনিসটা কি ওটা আমি দেখাচ্ছি। ভি নট মানে হলো, একটু আগে বললাম না যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডটা মানে নর্মালি কি আমরা জানি যে একটা যদি সার্কিট থাকে, সার্কিটে আমি একটা ব্যাটারি, এখানে যদি একটা ব্যাটারি থাকে, দেখো নর্মাল সার্কিটে কি এখানে যদি একটা ব্যাটারি থাকে, এখানে বললাম যে একটা রেজিস্ট্যান্স আছে সাপোজ, এখানে হলো ব্যাটারিটা আছে, এখানে একটা ভোল্টেজ থাকলে আমরা বলি এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, এই ডিরেকশনটা হবে একটা ইলেকট্রিক ফিল্ড। এটা তো তোমরা সবাই জানো। এখন এইখানে উল্টা কথাটা বলা যায় না যে আমরা যদি কোথাও কোনো ইলেকট্রিক ফিল্ড পাই, তার মানে এই ফিল্ডটা তৈরি করার জন্য ভেতরে কোথাও না কোথাও একটা ভোল্টেজ সোর্স কাজ করছে, যে কোথাও না কোথাও একটা ভোল্টেজ সোর্স আছে, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা আসলো। এই জায়গার ব্যাপারটা হলো এটাই, যে একটু আগে আমরা বললাম যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, আগের স্লাইডেও দেখেছো। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা ভেতরে ইন্টারনালি এই পিএন জাংশনের ভেতরে যেই ভোল্টেজ সোর্সের কারণে তৈরি হবে, সেই ভোল্টেজ সোর্সটাকেই বলা হচ্ছে বিল্ট ইন পটেনশিয়াল, এবং এই বিল্ট ইন পটেনশিয়ালকে প্রকাশ করা হয় এই ভি নট দিয়ে। এটাই হলো এই বিল্ট ইন পটেনশিয়াল, এটাই হলো বিল্ট ইন পটেনশিয়াল ভি নট। এই ভি নটের ভ্যালুটা কি হবে, এখানে অনেকগুলা ছোট ছোট ভ্যালু আছে, এটার দরকার নেই, পরের স্লাইডে একদম ফাইনাল ভ্যালুটা আছে সেটা দেখবা। তাহলে বিল্ট ইন পটেনশিয়ালের কথা কি বলছে, দ্য এক্সিস্টেন্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড উইদিন দ্য ডিপ্লেশন রিজিয়ন সাজেস্ট দ্যাট দ্য জাংশন মে এক্সিবিট এ বিল্ট ইন পটেনশিয়াল। তার মানে এইটাই সাজেস্ট করে, যে এই ইলেকট্রিক ফিল্ডটা সাজেস্ট করছে যে এই জাংশনটার মধ্যে একটা বিল্ট ইন পটেনশিয়াল আছে। এই বিল্ট ইন পটেনশিয়ালটার ভ্যালু এখানে বের করে দেখানো হয়েছে, যে এই ভ্যালুটা আসলে আলটিমেটলি আমাদের এরকম হয়। মানে স্যার আগে থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা থাকে যেটাকে ক্রস করতে হয় সেটাকে বিল্ট ইন পটেনশিয়াল বলে। ইলেকট্রিক ফিল্ডটা যেই ভোল্টেজ সোর্সের কারণে জেনারেট হচ্ছে, আমি এই যে এর আগের স্লাইডে দেখালাম না, এই যে দেখো এখানে যে কথাটা বললাম যে নর্মাল একটা সার্কিটের কথা চিন্তা করে দেখো, এই সার্কিটে কি হয় যে একটা ভোল্টেজ সোর্স দিলে আমরা বলি যে এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এখন এইখানে আমরা দেখলাম এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সো এই ফিল্ডটা কোত্থেকে আসলো, ওইটাকেই বলা হচ্ছে, তার মানে ভেতরে কোথাও না কোথাও একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে, সেই যে জেনারেট হচ্ছে ওই ভোল্টেজটাকে বলা হচ্ছে বিল্ট ইন পটেনশিয়াল। বুঝতে পারছি আমরা স্যার, বাইরে মানে থেকে স্যার অ্যাপ্লাই ড্রিফট করি। কারেন্ট এবং ডিফিউশন কারেন্ট সৃষ্টির জন্য যে ভোল্টেজটা আগে থেকে ইনডিউসড হয়ে আছে বা আগে থেকে সৃষ্টি হয়েছে ভিতরে, সেটাকে আমরা হ্যাঁ বলবো বিল্ট ইন পটেনশিয়াল। হ্যাঁ, ওইটাই হলো বিল্ট ইন পটেনশিয়াল, ওইটার জন্যই এই ইলেকট্রিক ফিল্ডটা আসলো। জি স্যার। তাহলে এই বিল্ট ইন পটেনশিয়ালের ভ্যালুটা যেটা হবে ফাইনালি, এই যে এই ভ্যালুটাই আমরা লিখি যে বিল্ট ইন পটেনশিয়াল মানে কেটি বাই কিউ এনডি এনএ বাই এনআই স্কোয়ার। দেখো এখানে সবগুলা প্যারামিটার কিন্তু তোমাদের আগেরই পরিচিত। কে মানে হলো বোলসম্যান কনস্ট্যান্ট, টি মানে হলো টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা কেলভিনে নিব, কিউ মানে হলো একটা ইলেকট্রনের চার্জ, এনডি মানে হলো ডোনারের কনসেন্ট্রেশন, এনএ মানে হলো একসেপ্টরের কনসেন্ট্রেশন, আর এনআই হলো ইন্ট্রিনজিক অবস্থায় যে ফ্রি ইলেকট্রনের কনসেন্ট্রেশন থাকে সেটা। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে বিল্ট ইন পটেনশিয়ালের ভ্যালু কেটি বাই কিউ ইকুয়াল টু লন এনডি এনএ বাই এনআই স্কোয়ার। তো এই কেটি বাই কিউ কে অনেক জায়গায় ভিটি বলে লেখা হয়, এই যে থার্মাল ভোল্টেজ, দেখো একই জিনিস এখানে ভিটি দিয়ে লিখেছে, এটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ, এই যে নিচের লাইনে লেখা আছে দেখো, এই যে থার্মাল ভোল্টেজ। এবং এই থার্মাল ভোল্টেজের ভ্যালুটা 300 কেলভিন টেম্পারেচারে সাধারণত 26 মিলি ভোল্ট এই রেঞ্জে হয়।
তোমাদের বলেছিলাম যে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এটার ভ্যালুটা 25 থেকে 26 মিলিভোল্ট হয়। ওইটাই লিখেছে যে 26 মিলিভোল্টের মতন হয়। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা তোমরা মাথায় রাখবা। বিল্ট ইন পটেনশিয়ালের ইকুয়েশন হলো ভি নট ইকুয়াল টু কেটি বাই কিউ লন এনডি এনএ বাই এনআই স্কোয়ার। তাহলে এই গেল আমাদের যখন একটা ডায়োড ইকুইলিব্রিয়ামে থাকে তখন কি হয়, একটা পিএন জাংশন। ফরওয়ার্ড, এখন যেটা আছে রিভার্স বায়াস, যখন একটা ডায়োড রিভার্স বায়াসে থাকবে তখন কি হবে, আন্ডার রিভার্স বায়াস। রিভার্স বায়াস বলতে যেটা বোঝানো হচ্ছে, যখন আমরা এই ইকুইলিব্রিয়ামের এই পিএন জাংশনটার এন এর দিকে পজিটিভ ভোল্টেজ আর পি এর দিকে নেগেটিভ ভোল্টেজ দিব, অর্থাৎ যেখানে এন আছে সেখানে যাবে পজিটিভটা আর পি এর দিকে যাবে নেগেটিভটা, তখন এটাকে আমরা বলবো রিভার্স বায়াস। তখন ঘটনাটা কি ঘটবে দেখো, ইকুইলিব্রিয়াম অবস্থাতে এখানে তো একটা ইলেকট্রিক ফিল্ড ছিল, উপরেরটা হলো ইকুইলিব্রিয়াম আর নিচেরটা হলো রিভার্স বায়াস। এটাতে কি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল ই, একটু আগে আমরা দেখলাম। এখন কি হচ্ছে, এই জায়গায় যেহেতু একটা ভোল্টেজ সোর্স দিচ্ছি, এই ডিরেকশনে কি আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না? এই ভোল্টেজ সোর্সের রেজাল্টে যেটা হবে, এই ভোল্টেজ সোর্সের জন্য এই ডিরেকশনে আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে আগে থেকে একটা ছিল, এখন আরেকটা একই ডিরেকশনে আসলো, দুইটা মিলে যোগ হয়ে কি হবে, এই জায়গায় আলটিমেটলি ডিপ্লেশন রিজনটা আরো ওয়াইড হয়ে যাবে, আরো চওড়া হয়ে যাবে। আগে ছিল যতটুকু তার চেয়েও চওড়া, তার মানে আগে কারেন্ট প্রবাহকে বাধা দিচ্ছিল, এখন আরো বেশি দিবে, মানে আরো চওড়া হয়ে গেছে ডিপ্লেশন রিজন। এটাকেই বলা হয় পিএন জাংশন আন্ডার রিভার্স বায়াস। তো এখানে দেখো বাঁ পাশে যে কথাটা বলা আছে, আন্ডার রিভার্স বায়াস ভিআর, ভিআর মানে হলো এই যে এই রিভার্স বায়াসের যে ভোল্টেজটা, এটা হলো ভিআর। আন্ডার রিভার্স বায়াস ভিআর এনহ্যান্সেস দ্য ফিল্ড ই, এনহ্যান্স মানে কি বাড়ায়, ইলেকট্রিক ফিল্ডটাকে বাড়ায় দিচ্ছে। A higher electric field can be sustained only if a larger amount of fixed charge is provided, requiring that more acceptor and donors ions be exposed and therefore the depletion regions be widened. যেটা বললাম যে এখানে আরো বেশি চার্জ এক্সপোজ হয়ে যাচ্ছে, এই কারণেই ডিপ্লেশন রিজনটা আরো বেশি ওয়াইড হয়ে যাচ্ছে, এটা আরো বেশি ওয়াইডেন হয়ে যাচ্ছে। The potential barrier rises even higher than the equilibrium. Potential barrier মানে পটেনশিয়াল মানে ভোল্টেজের যে বাধা, পটেনশিয়াল ব্যারিয়ারটা আপাতত এখানে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট টার্ম না, পটেনশিয়াল ব্যারিয়ার নিয়ে অনেক পরে আরো ডিটেল আছে। তো মোট কথা হলো এইখানে আমাদের এই ডিপ্লেশন রিজনটা আগের চেয়ে আরো বেশি চওড়া হয়ে যাচ্ছে, এই কারণে কারেন্টের ফ্লোকে বাধা দিচ্ছে। এরপর দেখো আমাদের আছে যেটা পিএন জাংশন আন্ডার ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসের ব্যাপারটা কি, উল্টা। উল্টা হলে কি হবে, এখন পি যেই দিকে সেদিকে আমরা পজিটিভ ভোল্টেজ দিব আর এন যেই দিকে সেদিকে দিব নেগেটিভ ভোল্টেজ। তাহলে ঘটনাটা কি ঘটবে, ইনিশিয়ালি যখন ভোল্টেজ সোর্স দেওয়া হয় নাই তখন তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল, এটা হলো ইকুইলিব্রিয়াম অবস্থার ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা একটা ভোল্টেজ সোর্স দেওয়ার পরে কি এইটার ডিরেকশন কি হবে, এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড হবে, এই ইলেকট্রিক ফিল্ডটা আসলো হলো নিচের এই ভোল্টেজ সোর্সের কারণে, আর এই ইলেকট্রিক ফিল্ডটা হলো এই ইন্টারনালি বিল্ট ইন পটেনশিয়ালের কারণে যেটা আছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড যেটা ভোল্টেজের কারণে আসলো উপরেরটা, সেটা যদি নিচেরটার চেয়ে বড় হয়ে যায় তাহলে আলটিমেটলি কি হবে, দুইটা মিলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা হবে উপরেরটা মাইনাস নিচেরটা, মানে এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে যদি আমরা বিয়োগ করে দিই। তাহলে ইলেকট্রিক ফিল্ড এইদিকে পাওয়া মানে কি, এখান দিয়ে এখন কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ এইখানে আর কোনো ডিপ্লেশন লেয়ার থাকবে না, এই ডিপ্লেশন লেয়ারটাই চলে যাবে, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল এটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তাহলে এটাই দেখো এখানে বলেছে দ্য এক্সটার্নাল ভোল্টেজ ভিএফ টেন্ডস টু ক্রিয়েট এ ফিল্ড অপোজিট টু দ্য built-in field that was developed to stop the diffusion current.
তার মানে এই যে এই বিল্ট ইন ফিল্ড যেটা ছিল, যেটা ডিফিউশন কারেন্টকে বাধা দিচ্ছিল, সেটাকে অপোজ করে, এটা অপোজিট ডিরেকশনে আছে, অপোজ করছে। দ্যাট মিনস VF lowers the potential barrier by weakening the field and thus allowing greater diffusion current. নর্মালি যেটা আমরা বলি, এই যে ইলেকট্রিক ফিল্ডটা যতক্ষণ পর্যন্ত এটাতে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত তো আর ডিপ্লেশন লেয়ার ভ্যানিশ হবে না, তার মানে তখন কারেন্টের ফ্লো হচ্ছে না। একটা নির্দিষ্ট ভোল্টেজে গেলে এই ইলেকট্রিক ফিল্ডটা কারেন্ট ফ্লোকে বাধা দিবে। সাধারণত আমরা বলি না ডায়োডের যে থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7 ভোল্ট, এটা তো সবাই জানে। ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7 ভোল্ট বলি। হ্যাঁ, সিলিকন ডায়োডের, সিলিকনের তৈরি হলে 0.7 ভোল্ট। তাহলে এই 0.7 ভোল্ট বলতে আসলে এইটাই বোঝানো হয় যে এই ভোল্টেজটা 0.7 ভোল্টের সমান হলে তখনই এই ইলেকট্রিক ফিল্ড আর এই ইলেকট্রিক ফিল্ড দুইটা ভ্যালু সমান হয়। এই কারণে এই মাঝখানে ডিপ্লেশন রিজিয়নটা আর থাকে না। তো 0.7 ভোল্টের কম দিলে কারেন্টের কোনো ফ্লো হয় না, 0.7 ভোল্টের বেশি দিলে এই ইলেকট্রিক ফিল্ডটা, রেজাল্টিং ফিল্ডটা বড় হয়ে যায়, তখন কারেন্টের ফ্লো হয়। এটা বেসিক্যালি এইখান থেকে। তার মানে স্যার ফরওয়ার্ড বায়াসে আমি যদি 1 ভোল্ট দেই তাহলে কি স্যার পাসিং হওয়ার সময় 0.3 ভোল্ট পাসিং হবে আর বাকি 0.7 মিনিমাইজ হয়ে যাবে? হ্যাঁ, 0.7 ভোল্ট ডায়োডের মধ্যে ড্রপ হয়ে যাবে, 0.3 ভোল্ট পাস হবে। এগুলো আসবে আমাদের পরবর্তী টপিক গুলাতে, এগুলা নিয়েও আলোচনা আছে, ভোল্টেজ ড্রপ কোথায় কি হচ্ছে। তো এটা হলো সিলিকনের ক্ষেত্রে। আবার যদি জার্মেনিয়ামের ডায়োড হয় তাহলে খেয়াল রাখবা, জার্মেনিয়ামের ডায়োডের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ হয় 0.4 ভোল্টের আশেপাশে, 0.4 বা 0.35 ভোল্ট এরকম। এটা হলো যদি ডায়োডটা জার্মেনিয়ামের থাকে, ঠিক আছে? এই হলো আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজের ব্যাপার। এরপর আমাদের যেটা আছে ফরওয়ার্ড বায়াস নিয়ে আরেকটা আছে। এই স্লাইডটা অবশ্য অতটা ইম্পর্টেন্ট না, এটা আমাদের ওই আগের কথাবার্তা গুলাই দেখাচ্ছে, ভোল্টেজ বাড়বে কি কমবে। থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ জাংশন ডায়োড। আচ্ছা, আমি যেটা করি এখন, একটা কাজ করি, তোমাদের তো আজকে লাস্ট ক্লাস, নেক্সট দিন তো এক্সাম, জানোই তো, এরপরে এক্সাম শুরু হচ্ছে। রুটিন পেয়েছো? জি স্যার, 24 তারিখ থেকে এক্সাম মিড টার্ম। আমার পরীক্ষা কবে দেখেছো? রুটিন দেয় নাই এখনো স্যার, রুটিন এখনো হাতে পাও নাই? না, রুটিন এখনো হাতে পাইনি স্যার। আচ্ছা, রুটিন তো গতকাল তৈরি করলো দেখলাম, হয়তো পেয়ে যাবো আজকে কালকের মধ্যেই হাতে পেয়ে যাবো। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তোমাদের সিলেবাস আমি ওই পর্যন্ত রাখছি, ঠিক আছে? থার্মাল ক্যারেক্টারিস্টিক থেকে আমি মিডের পরে শুরু করব। তো এখন আমি এই মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। 3:30টার সময় আমি আরেকটা মিটিং ওপেন করি। এখন টোটাল সিলেবাস সম্পর্কে একটু ব্রিফলি কথাবার্তা বলবো, ঠিক আছে? 5 মিনিট ব্রেক নাও, 3:30টায় শুরু করছি। জি স্যার। ওকে।